where the mind is without fear and the head is held high, where knowledge is free. Hello. We have come with a new lesson of class 10, lesson 4, My Own True Family. ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা তোমরা ইংরেজি বইটা খুলে বসবে, তোমাদের লেসন 4 পড়ব আজকে আমরা, মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজ। ওকে, কবিতাটা এটা একটা কবিতাটা পড়ানোর আগে একটা কথা একটু জিজ্ঞেস করে নিই। এই একটা অদ্ভুত নাম, মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যিকারের পরিবার। নিজের সত্যিকারের পরিবার মানে কি? তোমার পরিবার তুমি জানো, তোমার বাবা, তোমার মা, তোমার ছোট ভাই বা বোন বা দাদা দিদি, ঠাকুমা ঠাকুরদা, এই তো তারাই তো তোমার পরিবার। তো এরকম করে একটা মাই ওন ফ্যামিলি বলতে পারতো, তাদেরকে নিয়েই হতো। কিন্তু একটা অদ্ভুত শব্দ ঢুকিয়েছেন লেখক, মানে কবি, সেটা হচ্ছে ট্রু ফ্যামিলি, মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যিকারের পরিবার। যদি আরেকবার আমি নামটার দিকে তাকাই, মাই ওন ট্রু ফ্যামিলি, it will certainly tell me that there is something which is not very well accepted in our perception. আমরা যেটাকে পরিবার বলে ভাবি, শুধু সেইটার কথা নিশ্চয়ই এখানে বলছে না, নইলে এই ট্রু শব্দটা আসতো না। সত্যিকারের পরিবার, তার মানে বোধহয় কবি অন্য কিছু বোঝাতে চাইছেন। দেখা যাক কি বোঝাতে চাইছেন। আবারও আমি বলছি, কবির নাম টেড হিউজ। আমরা এই কবির সম্পর্কে এক্ষুনি কিছু বলবো না, আফটার এন্ড অফ দ্য পোয়েম, আমরা যখন শেষ করে ফেলবো কবিতাটা, পড়া যখন শেষ হয়ে যাবে, তখন আমরা কবির সম্পর্কে একটু জেনে নেব। একটা কথা আগে একটু বলি, এইটা যখন তোমাদের এই মালদা প্রশাসনের উদ্যোগে, জেলা প্রশাসনের উদ্যোগে এরকম একটা টেলিভাইজড ক্লাস হচ্ছে এবং তোমাদের নিয়মিতভাবে দেখানো হচ্ছে লোকাল কেবল চ্যানেলগুলোতে এবং ইউটিউবের মাধ্যমে, অনেকে জানতে পারছো, দেখতে পাচ্ছ, অনেকেই ফলো করছো, আমি জানি। তোমাদের বন্ধ থাকা স্কুলের কিছুটা ক্ষতিপূরণ এখানে হয়ে যাচ্ছে, সবই ঠিক। সময়টা আমরা যখন তোমাদের পড়াচ্ছি, তোমরা তো দেখছো ধারাবাহিকভাবে, আরও কিছুদিন ধরে হয়তো দেখবে, কিন্তু যখন আমরা এই ক্লাসগুলো নিচ্ছি সেই সময়টা জানো তো বর্ষাকাল, মানে একটা ভরা বর্ষার সময়, মানে বাংলায় এখন শ্রাবণ মাস চলছে, মানে ভরা বর্ষা। এই বর্ষাকালে বিশেষ করে যখন এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন, লকডাউন, সব কিছু বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ বেশিরভাগই, সেই সময় একটা জিনিস খেয়াল করেছো কি, যে প্রকৃতিতে
একটু বেশি সবুজ দেখা যাচ্ছে, তাই না? মানে ধরো অনেক দিন ধরে একটা আগাছা জন্মাচ্ছে, বা গাছগুলো পাতা অনেক বড় হয়ে গেছে, বর্ষাকালে এমনিতেই হয়, আর এখন আরও গাড়ি ঘোড়া কম চলার জন্য, মানে যেহেতু দূষণটাও অনেক কম, ধোঁয়ার দূষণটা, ফলে প্রকৃতিটা আরেকটু বোধহয় সবুজ হয়েছে। এবং এই সময় প্রতি বছর একটা উৎসব হয়, বন মহোৎসব, এবছরও সেটা হচ্ছে, অর্থাৎ গাছ লাগানোর উৎসব। তোমরা সকলে জানো গাছ লাগানোর উপকারিতাটা কি, মানে কেন লাগাতে হয়। মানে আমি এখন বায়োলজি ক্লাস নিচ্ছি না, প্লিজ, সেটা আমি এখন বোঝাতে যাচ্ছি না, বা জিওগ্রাফি, তোমরা সবাই জানো যে গাছের প্রয়োজনটা কত এবং গাছ লাগানোটা কেন। স্কুলে স্কুলে গাছ লাগাই আমরা, পাড়ায় অনেকে গাছ লাগায়, বিভিন্ন এলাকায় গাছ লাগানো হয়, বন বিভাগ থেকে উদ্যোগ নিয়ে গাছের চারা বিলি করা হয়, অনেক কিছু করা হয় এই সময়টায়। কারণ আমরা সবাই জানি গাছের প্রয়োজনটা কত বেশি, তাই না? কি মুশকিল, স্যার এলো পড়াতে মাই ওন ট্রু ফ্যামিলি ইংরেজি, শুরু করলো গাছের গল্প দিয়ে। না, এসব আর চলবে না, আমরা বরং টেক্সটে চলে আসি, ছেড়ে দিই। যা যা বললাম সেগুলো থাক আপাতত, কেন বললাম সেটা না হয় পরেই বুঝবো আমরা। আমরা এবারে চলে আসি আজকের লেসনে, মাই ওন ট্রু ফ্যামিলি। লেট আস স্টার্ট দ্য পোয়েম। The poem centers about a boy or a girl of tiny age, might be of your age. তোমাদের বয়সী কোনো ছেলে বা মেয়ে এটার মুখ্য চরিত্র হতে পারে। ফার্স্ট পার্সন ন্যারেটিভে কবি বলছেন, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, এই শব্দটা ক্রেপ্ট, ক্রেপ্ট ইজ দ্য পাস্ট টেন্স অফ ক্রিপ। ক্রিপ মানে হচ্ছে যাওয়া বা আসা, কিন্তু সহজ ওয়াক আর ক্রিকের মধ্যে একটা পার্থক্য আছে। ক্রিপটা হচ্ছে কেমন জানো, একটু পা টিপে টিপে যাই না আমরা, একদম ক্রিপ করি, মানে লুকিয়ে লুকিয়ে কোথাও ঢুকি, লুকিয়ে লুকিয়ে কোথাও প্রবেশ করি, কিছু খোঁজার জন্য যাই, পা টিপে টিপে যাওয়া, সেইটা হচ্ছে ক্রিপ। আমি একটা ওক উডে ঢুকলাম, মানে ওক গাছের একটা জঙ্গলে ঢুকলাম। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আসলে আমি ওরকম পা টিপে টিপেই ঢুকেছিলাম। কেন? কারণ আমি খুঁজছিলাম কিছু একটা। কি খুঁজছিলাম? আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, STAG। তোমাদের নোটসে আছে, ওয়ার্ড নোটসে, মেল ডিয়ার, মানে যে কোনো হরিণের পুরুষ হরিণকে বলা হয় স্ট্যাগ। মানে হরিণ শাবকের খোঁজে আমি গেছি, যে পুরুষ হরিণ আর কি, তার খোঁজে আমি বনের মধ্যে ঢুকেছি পা টিপে টিপে। হরিণকে খোঁজার জন্য পা টিপে টিপে ঢোকাটাই ভালো, পা টিপে টিপে খোঁজাটাই ভালো, কারণ শব্দ পেয়ে হরিণটা আবার পালিয়ে যাবে। তোমরা সকলেই সেই ছোটবেলা থেকে সোনার হরিণের গল্প শুনেছ। সেই হরিণ যদি কোথাও হরিণকে খুঁজতে হয়, তাহলে পা টিপে টিপে যাওয়াটাই বাঞ্ছনীয়। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি আসলে একটা হরিণ ছানাকে খুঁজতে ঢুকেছিলাম। এই স্ট্যাগ শব্দটা হচ্ছে মেল ডিয়ার, তোমরা নোটসে পেয়েছো, ওয়ার্ড নোটসেই আছে, মানে পুরুষ হরিণ। ইন্টারেস্টিং একটা কথা বলি এখানে, এই স্ট্যাগ শব্দটা জেনারেলি, সাধারণভাবেই মেল অর্থে ব্যবহার করা হয়। খুব ইন্টারেস্টিং এটা। যখন স্ট্যাগটা তোমার কোনো শুধুমাত্র স্ট্যাগ শব্দটা সবসময় মেল ডিয়ার অর্থে ব্যবহার করা হয় না, মেল ডিয়ার তো অবশ্যই, কিন্তু স্ট্যাগ ফিগারেটিভলি, স্ট্যাগ হচ্ছে পুরুষকেই বোঝানো হয়। একটা ফ্রেজ খুব কমন, স্ট্যাগ পার্টি, মানে যেখানে শুধুই ছেলেরা থাকে, শুধুই পুরুষরা থাকলে এবার তাকে স্ট্যাগ পার্টি বলি, মানে নো ফিমেলস আর দেয়ার। সো এটাই স্ট্যাগ থেকেই এসছে, যদিও এক্ষুনি তোমাদের এই ব্যাপারটা কাজে লাগছে না। এই স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার, এটা তোমরা জেনে রাখো। এবং উই আর দ্য ন্যারেটর, হি মে বি আ বয় অর এ গার্ল, হি ওয়াজ ক্রিপিং ইনটু দ্য ওক উড লুকিং ফর এ স্ট্যাগ। জঙ্গলে ঢুকলো। I met an old woman there, all nobly stick and rag. I met an old woman there,
all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. She said, I have your secret here inside my little bag. পা টিপে টিপে ঢোকা, জঙ্গলে ঢোকা ছেলেটি সঙ্গে দেখা হলো একজন ওল্ড ওম্যানের, একটা বুড়ি, থুরথুরি একটা বুড়ি। কেন থুরথুরি বলছি? কারণ এই যে শব্দটা আছে নবলি, নবলি হচ্ছে খুব একটা স্টেডি নয়, যে তোমাদের ওয়ার্ড মিনিং এর মধ্যে দেওয়া আছে আনস্টেডি, মানে নড়বড় করছে। দেখবে বয়স্ক মানুষেরা হাঁটা চলার ক্ষেত্রে খুব বেশি বয়সের ভারে নুব্জ হলে পরে তারা একটু টলমলো পায়ে হাঁটে। এই ধরনের মানুষকে নবলি বলা হয়। নবলি হচ্ছে অ্যাডজেক্টিভ, নবলি সেখান থেকে কম্পারেটিভ নবলিয়ার, সুপারলেটিভ নবলিয়েস্ট, মানে যে বেশি থুরথুরে, যে বেশি দুর্বল, সে বেশি শি ইজ মোর নবলি, দ্যাট ইজ নবলিয়ার। আমি একটা বুড়ির সঙ্গে আমার দেখা হলো, সে ইজ নবলি। নবলির সঙ্গে দুটো শব্দ ইউজ করেছে, স্টিক অ্যান্ড র্যাগ। পাশাপাশি কোনো ইংরেজি এটা বিশেষণ হিসেবে বা তোমার এটাকে নাউন হিসেবে বা কোনো সেন্টেন্স তৈরি করেছে তা কিন্তু নয়। স্টিক অ্যান্ড র্যাগ দুটো পাশাপাশি বসিয়ে দিয়েছে বুড়িটাকে, জাস্ট মানে বুড়িটাকে পার্সনিফাই করার জন্য। কেমন ছিল বুড়িটা? বুড়িটা ছিল, বুড়িটার সাথে যা যা ছিল, স্টিক অ্যান্ড র্যাগ হচ্ছে অ্যাকচুয়ালি দোজ থিংস দ্য ওল্ড ম্যান হ্যাড। দ্য ওল্ড ম্যান হ্যাড আ স্টিক, লাঠি নিয়ে হাঁটে, এরকম থুরথুরে বুড়ি লাঠি নিয়ে হাঁটে যেমন, সেরকমভাবে একটা স্টিক, আর সঙ্গে ছিল র্যাগ। র্যাগ হচ্ছে শি ওয়ার আ র্যাগ। আসলে সে একটা ওই পরেছিল, পরিধান করেছিল একটা র্যাগের মতো, একটা মোটা চাদরের মতো কিছু একটা। এইরকম একটা বুড়ির সঙ্গে আমার দেখা হলো, যে আমায় বলল, যে আমাকে লোভ দেখালো আসলে, আই হ্যাভ your secret here inside my little bag. I have my secret here inside my little bag. আমার ব্যাগে তোমার গোপন জিনিসটা আছে বা গোপন রহস্যটা আছে। এইখানে আমরা এই শব্দটা তোমাদের কাছে কমন, সেটা হচ্ছে সিক্রেট। সিক্রেট যখন অ্যাডজেক্টিভ হয়, ধরো যখন এটা অ্যাডজেক্টিভ হয় তখন আমরা এরকম ব্যবহার দেখি, সিক্রেট ইনফরমেশন, মানে গোপন তথ্য, মানে গোপন খবর বা গোপন তথ্য, বা সিক্রেট লেটার, গোপন কোনো চিঠি, সিক্রেট রিলেশন, গোপন কোনো সম্পর্ক, সিক্রেট কনভারসেশন, এমন একটা কনভারসেশন যেটা সিক্রেট, যেটা গোপনে করা হয়েছে। এই কথাগুলো আমরা জানি। এই সিক্রেট ইনফরমেশন বা সিক্রেট লেটার, সিক্রেট কনভারসেশন, এই শব্দগুলো সেখানে সিক্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার, এইখানে কিন্তু সিক্রেটটা ঠিক অ্যাডজেক্টিভ নয়। আমরা বলি একটা শব্দ খুব ব্যবহার করা হয়, মানে যে কোনো কৃতি মানুষকে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইয়োর সাকসেস? অফ ইয়োর সাকসেস, আমরা এটা খুব ব্যবহার করি। ধরো এই যে মাধ্যমিকের ফল বেরোচ্ছে, সেখানে যে প্রথম হচ্ছে, বা উচ্চ মাধ্যমিকের ফল বেরোচ্ছে, সেখানে যে প্রথম হচ্ছে, তাকে সাংবাদিকরা প্রথম যে প্রশ্নটা করে, তোমার এই সাফল্যের গোপন রহস্যটা কি? অর্থাৎ তুমি কিভাবে এই সাফল্যটা পেয়েছো, দ্যাট ইজ দ্য সিক্রেট। এটাও গোপন, এটাও রহস্য, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে না। এটা হচ্ছে সিক্রেট, মানে হচ্ছে এখানে ইউজ হচ্ছে নাউন হিসেবে। এবারে চলে এসো টেক্সটে, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তোমার যে সিক্রেট সেটা হতে পারে হোয়াট ইউ আর লুকিং ফর, হতে পারে হোয়াট ইউ ওয়ান্ট টু নো ফর ইয়োর ফিউচার। আমার ব্যাগে না তোমার গোপন রহস্যটা আছে,
বা তোমার সিক্রেটটা আছে। এখন তো সিক্রেট বাংলা কথা হয়ে গেছে প্রায়। আমার ব্যাগে তোমার সিক্রেটটা আছে, তার মানে এটা হতে পারে যে আমার ব্যাগে সেইটা আছে যা তুমি খুঁজছো, বা আমার ব্যাগে হয়তো এমন কিছু আছে যা জানলে পরে তুমি ভীষণ খুশি হবে, বা তুমি যেটা জানলে পরে ভীষণ আনন্দ পাবে। তুমি নিজেও জানো না তুমি সেটা আমি কি বলতে যাচ্ছি। বিশেষ করে দেখবে একটা মানুষ নিজের সম্পর্কে জানতে চায়, নিজের ভবিষ্যতে কি হবে না হবে, যে কারণে জ্যোতিষীর কাছে যায়। এরকমভাবে মানুষ ভবিষ্যৎবাণী শুনতে চায়, আমার কি হবে। হয়তো হয়তো আমরা শিওর নই, হয়তো এই বুড়ি, এই ওল্ড ওম্যান, সে হয়তো এই বাচ্চাটিকে, এই ছেলেটিকে লোভ দেখিয়েছিল এই বলে যে আমার ব্যাগে তোমার গোপন জিনিসটা আছে, তোমার সিক্রেট আছে। Now this is something which will certainly entice you, which will certainly make you keen to know what is the secret. I want to know what is there inside your bag. I want to know. Will you please tell me what is there? কিচ্ছু না, খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি। যে কোনো বন্ধুকে ডাকো, ডেকে হাতটা দেখো এরকম করে একবার, দেখে বলো বলো বলে হাতটা বন্ধ করে দিয়ে দাও ওকে। সঙ্গে সঙ্গে তোমার জিজ্ঞেস করো, কী দেখলি, কী আছে হাতের মধ্যে, তাই না? মানে এটা হচ্ছে মানুষের স্বাভাবিক কৌতূহল। এই কিউরিওসিটি, এই কৌতূহল থেকেই কিন্তু এই যে বুড়ি, সেও এই ছেলেটিকে লোভ দেখাতে সমর্থ হয়েছে। I have your secret here inside this bag. So the boy, the narrator of the poem, he or she is much interested. খুব স্বাভাবিকভাবে সে আকৃষ্ট হলো, জানতে হবে কি আছে। Then she began to cackle and I began to quake. Just then she began to cackle and I began to quake. She opened up a little bag and it came twice a week, surrounded by a staring tribe and me tied to a stake. Then she began to cackle. যেই আমি আকৃষ্ট হলাম ওই ব্যাপারটা জানার জন্য, ওর ব্যাগের ভেতরে কি আছে, দেন শি বিগ্যান টু ক্যাকল, হা হা করে হেসে উঠলো, খ্যাক খ্যাক করে হেসে উঠলো, খুব চিৎকার করে হেসে উঠলো, লাফিং অ্যালাউড। এবং সেটা কর্কশ শব্দ, মানে এই হাসির মধ্যে কিন্তু কোনো মিষ্টত্ব নেই। সে হা হা করে হেসে উঠলো, ক্যাকল করে উঠলো। যে হাসি শব্দটা শুনে কেউ খুশি হবে না, যেটা হবে সেটাই আমার হলো। কি হলো? আই বিগ্যান টু কোয়েক, আমি কোয়েক করলাম। কোয়েক মানে হচ্ছে, এই কোয়েক শব্দটা তোমরা সবচেয়ে বেশি দেখো যেটার সঙ্গে, সেটা কিসের সঙ্গে দেখো কোয়েক শব্দটা? রাইট, সবচেয়ে বেশি ব্যবহার হতে তোমরা দেখো বাস্তব জীবনে আর্থকোয়েক, অর্থাৎ ভূমিকম্প। তার মানে কি? কাঁপা। কোয়েকটা হচ্ছে সেই শেক বা কাঁপুনি, মানে আমি কেঁপে উঠলাম, ঝাঁকুনি দিল আমাকে, মানে আমি ওই হাসিতে ভয় পেয়ে কেঁপে উঠলাম। মানে বুড়ি যেমন করে হাসলো, সে আমাকে প্রলুব্ধ করেছিল ব্যাগের প্রতি, এখন সে যেমন করে হাসলো আমি কেঁপে উঠলাম। জাস্ট হোয়েন শি বিগ্যান টু লাফ, when she began to laugh loud, which is here described as cackle, I began to quake. আমি কেঁপে উঠলাম। She opened up her little bag. ওর ব্যাগটা সে খুললো, মানে যে ব্যাগের মধ্যে বলেছিল সিক্রেট আছে, সেই ব্যাগটা সে খুললো। এই যেন সেই রূপকথার গল্পের মতো, ছোটবেলায় পড়েছিলাম রাক্ষসের গল্প, রাজকুমারীর গল্প। সেই একটা বাক্স খুললেই যেন সেখান থেকে বেরিয়ে আসে কোনো জিন বা দৈত্য, সেরকম একটা ব্যাগ যেন খুললো। আর খোলার সঙ্গে সঙ্গে আমার মধ্যে কি একটা হলো, আই কেম টুয়াইস অ্যাওয়েক। টোয়াইস অ্যাওয়েক অ্যাকচুয়ালি কিন্তু যদি আমি ব্যাখ্যা করি এটাকে বাংলায়, টোয়াইস দুবার, অ্যাওয়েক জেগে ওঠা, বা টোয়াইস কেন? দুবার জেগে উঠলাম আমি, তার মানে ঘুমিয়েছিলাম কখন? ব্যাপারটা কিন্তু সেরকমভাবে বললে হবে না, দেখলে হবে না। সেই জন্যই আই ক্যান টেল ইট,
আই ওয়াজ ডাবলি অ্যাওয়েক। মানে আমি এই অ্যাওয়েক শব্দটা দেওয়ার এই অ্যাওয়েক শব্দটা ব্যবহার করার মধ্যে দিয়ে একটা জিনিস স্পষ্ট, যে আই ওয়াজ নট অ্যাওয়েক। তার মানে আমি কি ঘুমিয়েছিলাম? না, আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। ওই যে মহিলার কাছে আমি এসেছিলাম, ওই যে মহিলা আমাকে বলল আমার ব্যাগের মধ্যে আমার সিক্রেট আছে, আমি যেন একটা সম্মোহিত হয়েছিলাম, হিপনোটাইজড হয়েছিলাম। I was not hypnotized to be driven by the woman, and I was hypnotized, I was led by her to see into her bag. When she began to cackle, I began to quake and I became twice awake. যেন আমি ঝাঁকুনি দিয়ে আমি ফিরে এলাম আমার বাস্তব জগতে। আমি যেন কি হলো আমার বুঝতে একটু সময় লাগলো, আমি যেন আই ওয়াজ ডাবলি অ্যাওয়েক। আমি আবার সচেতন হলাম কি হয়েছে, কী মানে কি হচ্ছে এটা। ঠিক সঙ্গে সঙ্গে আমি সেই সচেতন হয়ে যেটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে আই ওয়াজ সারাউন্ডেড, রাদার ঘেরাউড। আমাকে গোল করে যেন ঘিরে ধরেছে কারা? বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। যারা ঘিরে ধরেছে তারা এমন একটা জীব, এখানে ট্রাইব মানে উপজাতি বা কোনো জাতি বলবো না আমি, এমন কিছু প্রাণী, এমন কিছু জীব যারা যেটা স্টিয়ার করে আছে, যারা তাকিয়ে আছে। স্টিয়ার মানে হচ্ছে এমনি তাকানো, সবাই আমার দিকে তাকিয়ে আছে, ওই স্টিয়ার থেকে স্টিয়ারিং, সবাই তাকিয়ে আছে আমার দিকে। অ্যান্ড দে ঘেরাউড মি, দে সারাউন্ডেড মি অ্যান্ড মি টাইড টু আ স্টেক। আমাকে বেঁধে রেখেছে একটা স্টেকের মধ্যে, একটা খুঁটির মধ্যে বা একটা পোলের মধ্যে। আমার মনে আছে বুড়ি আমায় ডেকেছিল ব্যাগের মধ্যে সিক্রেট কী আছে দেখার জন্য। আমি যেই দেখতে গেলাম সঙ্গে সঙ্গে সে হেসে উঠলো, এমন হাসি হাসলো আমি ভয় পেয়ে গেলাম। তারপরেই একটা ঝাঁকুনি দিয়ে আমি নিজেকে আবিষ্কার করলাম দ্যাট I was tied to a post, I was tied to a pole and I was I was surrounded by, আমাকে ঘিরে ধরেছে কিছু অদ্ভুত রকম জীব, এক ধরনের জীব, তারা স্টিয়ারিং, তারা আমাকে তাকিয়ে আছে। They said, ওরা আবার বলছে, they said we are the oak trees and your own true family. We are the oak trees. Can you remember the very first line of the poem? I entered into an oak wood, right? So we are the oak trees. এখন সেই ট্রাইব মানে হচ্ছে আসলে ওক ট্রি গুলো ছিল। তারা বলছে we are the oak trees and your own true family. আমরাই তোমার সত্যিকারের পরিবার। যে পরিবার সম্পর্কে আমরা জানি যে আমার বাবা মা ভাই বোনেরাই আমার পরিবার, ওক ট্রি বলছে আমরাই তোমার সত্যিকারের পরিবার। তারপরে এটা বলছে we are chopped down, we are torn up, you do not blink an eye unless you make a promise now you are going to die. We are the oak trees, we are your own true family. আমরা তোমার সত্যিকারের পরিবার এবং আমাদের উপরে কি অত্যাচার হয় তুমি জেনে রাখো। we are chopped down, we are chopped down মানে হচ্ছে কাট ডাউন, মানে আমাদের কেটে ফেলা হয়। আমাদেরকে টর্ন করা হয়, টর্ন পাস্ট টেন্স অফ টিয়ার, পাস্ট অ্যান্ড থার্ড ফর্ম অফ টিয়ার, মানে ছিঁড়ে ফেলা। এটা হচ্ছে মেইন ভার্বটা প্রেজেন্ট টেন্সে, তার পাস্ট টেন্স টর্ন, টর্ন মানে আমাকে ছিঁড়ে ফেলা হয়, আমাদেরকে চপ করা হয়। এই দুটোই কিন্তু থার্ড ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, চপড এবং টর্ন, বিকজ এটা প্যাসিভ ভয়েসে আছে। দেখো উই আর চপড ডাউন বাই সামওয়ান এলস, we are torn up by someone else. You do not blink an eye, you do not blink an eye. আমাদের যখন কেটে ফেলা হয়, আমাদের যখন ছিঁড়ে ফেলা হয়, আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়, you do not blink an eye, blink an eye. স্যার আমি জানি ব্লিঙ্ক অ্যান আই মানে কি, আই মানে চোখ, ব্লিঙ্ক মানে হচ্ছে চোখটা পিটপিট করা।
ব্লিঙ্ক অ্যান আই মানে তখন আমি চোখের পাতা ফেলি না, ঠিক সেটা নয়। লিটারাল মিনিং করলে এটা হবে না। when we are chopped down the oak tree, এখন কিন্তু ওক ট্রি বলছে এই লেখক মানে এই আমাদের যে ন্যারেটার তাকে বলছে, সেই ছেলেটিকে। আমরা ওক ট্রি বলছে আমাদের যখন কেটে ফেলা হয়, আমাদের যখন ছিঁড়ে ফেলা হয়, ইউ নেভার ব্লিঙ্ক অ্যান আই, ইউ ডোন্ট ক্লোজ ইউর আই, নো, ইউ ডোন্ট কেয়ার। ব্লিঙ্ক অ্যান আই হচ্ছে ফর কেয়ার, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, ইউ ডু নট কেয়ার। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, ইউ ডু নট কেয়ার, মানে তোমার কিচ্ছু এসে যায় না। ইউ রিমেইন ইনডিফারেন্ট, ইউ রিমেইন অ্যালুফ। when we are cut down, we are torn up, you never care. You, the human beings, you never care. এবং থ্রেট করছে এই বলে, আনলেস ইউ মেক এ প্রমিস নাও, আনলেস যদি না ইউ মেক আ প্রমিস নাও, ইউ আর গোয়িং টু ডাই, নাও ইউ আর গোয়িং টু ডাই, আমরা তোমাকে মেরে ফেলবো। যদি না প্রমিস করো, যদি না প্রমিস করো তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো। জাস্ট ইমাজিন দ্য সিচুয়েশন, দ্য বয় who entered the oak wood looking for a stag now is tied up in a stake and is gheraud by some trees some trees, oak trees, and the oak trees are threatening him, if you don't make a promise now, you are going to die. The boy has nothing to do. Now this question never arises. In fact, we shouldn't raise any question in this at this point. Can an oak tree talk like a human being, or can an oak tree do something like this? একটা গাছ একটা মানুষকে এরকম বেঁধে ফেলবে, তারপরে সে মানুষের মতো কথা বলবে? না, এইটা র্যাশনালিটি দিয়ে বিচার করা যায় না, লজিক দিয়ে বিচার করা যায় না। Rather, we have to accept it. We have to suspend the disbelief. আমরা একটা ফিগারেটিভ সেন্সে ধরবো, আক্ষরিক অর্থে ধরবো না। কেন গাছগুলো এরকমভাবে এই ছেলেটিকে বেঁধে রেখে এরকম থ্রেট করছে, এবং কোন প্রমিস করতে বলছে? আনলেস ইউ মেক এ প্রমিস নাও, ইউ আর গোয়িং টু ডাই। হোয়াট ইজ দ্য প্রমিস? Whenever you see an oak tree felled, swear, now you will plant two. যখনই তুমি দেখবে কোনো ওক ট্রি পড়ে গেছে, ফেল করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে, সোয়ার, SWEAR, প্রমিস করো, মেক আ প্রমিস, সোয়ার করো, শপথ নাও, টেক ওথ, দ্যাট ইউ উইল প্ল্যান্ট টু। Whenever one tree is uprooted, or whenever one tree is fell down, you will plant two. দুটো নতুন গাছ পুঁততে হবে, একটা গাছকে মেরে ফেললে দুটো নতুন গাছ পুঁততে হবে। Unless you swear, if you don't take oath on at this point, for this, if you don't make any promise, unless you swear, the black oak bark will wrinkle over you. The black oak bark, এই যে ওক গাছের যে ছালটা, দ্য ব্ল্যাক ওক বার্ক, যেটা ছালটা, সেটা তোমাকে রিঙ্কল করবে, তোমাকে পেঁচিয়ে ধরবে, তোমাকে জড়িয়ে ধরবে, তোমাকে দম বন্ধ করে মেরে ফেলতে পারে। বাট সেটা করবে না। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রু। কি করবে? আনলেস ইউ মেক এ প্রমিস, দিস বার্ক উইল রিঙ্কল ইউ, তোমাকে কাভার আপ করে জড়িয়ে ধরবে এবং তোমাকে রুট করে দেবে, তোমাকে পুঁতে দেবে এই জঙ্গলের মধ্যে। পুঁতে দেবে মানে মেরে ফেলবে না, পুঁতে দেবে, একটা গাছের মতোই পুঁতে দেবে, যেখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন এখানে
এই ওক গাছের মধ্যে দিয়ে কবি, হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রু, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু তুমি কখনো বড় হওনি। ওক গাছের মধ্যে জন্মেছিল নাকি এই ছেলেটি? এরকম কোনো গল্প আছে? আসলে সেটা বলতে চায়নি। What the poet wants to mean here, the oak tree doesn't stand for the oak tree. Oak tree আসলে it stands for the plants. রাদার আমরা বলতে পারি ফ্লোরা। সমস্ত প্ল্যান্ট ট্রি সবার জন্যে, সবাইকে আসলে ওক ট্রির মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে। আমরা দ্য মডার্নস, আমরা যারা নিজেদেরকে মডার্ন বলে দাবি করি, উই দ্য মডার্নস, উই রিমেইন ইনডিফারেন্ট when a tree is cut down, when a oak tree or any other tree is cut down, chopped down, torn up to make our civil progress, to make our civilization, so-called civilizations progress. খুব নির্লিপ্তভাবে আমরা দেখি গাছ কেটে ফেলা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে নতুন নতুন বিল্ডিং তৈরি হবে বলে। But all these causes it affects severely to the environment, to the ecological balance. We all know that. গাছ কেটে ফেলা, পরিবেশকে ধ্বংস করে ফেলা, মানে নগরের সভ্যতার জন্য আমাদের কি কি ক্ষতি করতে পারে তোমরা সবাই খুব ভালো করে জানো। ফলে এখানে ওক ট্রি ঠিক ওক ট্রি নয়, এখানে ওক ট্রি যে কোনো গাছ। সে এই ছেলেটিকে বলছে যে একটা প্রমিস করো যে একটা গাছ কাটলে তুমি দুটো গাছ পুঁতবে, আদারওয়াইজ তুমি মারা যাবে। কিভাবে? তোমাকে আমি রিঙ্কেল করব আমার ডার্ক বার্ক দিয়ে। ওই গাছের ছালগুলো কালো হয়, সেটা দিয়ে রিঙ্কেল করব। শুধু সেটার জন্য কালো নয়, কালো দিন তোমার জন্য আসছে। এই পৃথিবী থেকে সমস্ত গাছ যখন নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন যে দিনটা আসবে সেটার রং অন্য কিছু হতে পারে না, এটা কালোই হবে, তাই না? সো ইউ আর বর্ন হিয়ার। এইবার এই লাইনটায় আসি, হোয়ার ইউ আর বর্ন, এই গাছের মধ্যে, এই নেচারের মধ্যে ইউ আর বর্ন, তুমি জন্মেছিলে। অ্যাকচুয়ালি ম্যান ওয়াজ বর্ন ইন দিস নেচার আর্থ। যখন মানুষ এসেছিল এই প্রকৃতির কোলেই সে জন্ম নিয়েছিল, সব কিছুর মধ্যেই মানুষ ছিল, কিন্তু ইট নেভার গ্রু, হি নেভার গ্রিউ। কেন? তার মেন্টাল ম্যাচুরিটিটা আসেনি কখনো মানুষের মধ্যে, যে প্রকৃতিকে যে রাখতে হবে তার নিজের স্বার্থেই। সেই কারণে বলছে যে তুমি জন্মেছিলে এখানে, তোমাকে আমি আবার রুট করে দেবো এখানে আমরা, তুমি জন্মেছিলে এখানে, বাট ইউ নেভার গ্রু। ইউ নেভার গ্রু মানে তুমি বড় হওনি তা নয়, তুমি মাথায় বড় হয়েছো, বয়সে বড় হয়েছো। মানুষ, দেখো যে ছেলেটিকে দিয়ে আমরা কবিতাটা শুরু করেছিলাম, আসলে সেই ছেলেটি কিন্তু আমাদের সবার জন্য, সবার রিপ্রেজেন্টেটিভ হয়ে গেল ওখানে। সেটা শুধু একটা বাচ্চা ছেলে নয় বা একটা বাচ্চা মেয়ে নয়, যেন humankind itself represented by this boy or the girl, this narrator. You are born here but you never grew up. তুমি বড় হওনি, তোমার মানসিক এই উপলব্ধিটা আসেনি যে আমাদেরকে, প্রকৃতিকে কতটা দরকার এই পৃথিবীর জন্য, তোমার বেঁচে থাকার জন্য। আমি এর পরের লাইনে যাওয়ার আগে পেছনে যাই একটু, তাহলে কি মনে হচ্ছে ওই যে বুড়িটা, ওই যে থুতথুরে বুড়িটা, অল র্যাক অ্যান্ড স্টিক, সে কে ছিল? সত্যি কোনো বুড়ি ছিল? আমরা বরং এই বুড়িটাকে ভাবতে পারি মাদার আর্থ, পৃথিবী, মা পৃথিবী, প্রকৃতি, যে যার শরীর সত্যিই খারাপ, যার সত্যিই বয়স হয়েছে, যে সত্যি নুব্জ হয়ে গেছে, যে সত্যি থুরথুরে হয়ে গেছে, যে সত্যি ওরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, টলমলো পায়ে হাঁটছে। আমরা যদি এক্ষুনি সচেতন না হই, তাহলে এই মাদার আর্থকে শক্তিশালী করা যাবে না, তাকে বাঁচানো যাবে না। সে যে ভয় দেখিয়েছিল মানুষকে, আসলে মানুষের অবশ্যম্ভাবী সত্যি বোধহয় এটাই আছে।
So this is the threat. This is the ultimate threat with which the oak trees ask the boy to make a swear, whenever one tree is felled, promise us that you will plant two. এই থ্রেটটা দিয়ে, এই ওয়ার্নিংটা দিয়ে শেষ হচ্ছে না, ঠিক শেষ হচ্ছে না, কবিতাটা শেষ হচ্ছে এই রিয়েলাইজেশনটা দিয়ে। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ। সেই বাচ্চাটি এবারে বলছে, ন্যারেটর বলছে, দিস ইজ দ্য ড্রিম আই হ্যাড, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ। বিনিথ মানে হচ্ছে আন্ডার। এই পুরোটাই ছিল আমার একটা স্বপ্ন, পুরোটা। আমি সত্যি ওক ট্রিতে ঢুকেছিলাম, ওক উডে ঢুকেছিলাম, ঢুকে আমি একটা গাছের নিচে বসে ঘুমিয়ে পড়েছিলাম। সেই ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছিলাম, বিনিথ আন্ডার দ্য ট্রি, নিচে আমি ডালের নিচে অর্থাৎ গাছের নিচে শুয়ে আমি স্বপ্ন দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট, এমন একটা স্বপ্ন, দ্যাট অল্টার্ড মি, দ্যাট অল্টার্ড মি। অল্টার করা হচ্ছে চেঞ্জ করা, পাল্টে দেওয়া। অল্টার মানে চেঞ্জ, মানে পাল্টানো, আমাকে পাল্টে দিয়েছিল, আমাকে এই ড্রিমটা, এই স্বপ্নটা পাল্টে দিয়েছিল। পাল্টে দিয়ে কি করেছিল? when I came out of the workwood, when I came out of the workwood back to human company, যখন আমি ওকুড থেকে বেরিয়ে এলাম, মানুষের সংসর্গের মধ্যে চলে এলাম, মানুষের সঙ্গের মধ্যে চলে এলাম। কোম্পানি মানে হচ্ছে সঙ্গ বা সঙ্গী, কম্প্যানিয়ান এখান থেকে। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড। আমার হাঁটাটা একটা মানুষের শিশুর মতোই হাঁটা ছিল, আমার একটা মানুষের বাচ্চার মতোই আমি হাঁটছিলাম, অর্থাৎ আমি মানুষ হয়েই হাঁটছিলাম। বাট, ভেরি ইম্পর্টেন্ট বাট, মাই হার্ট ওয়াজ আ ট্রি। সেই মুহূর্তে আমার হৃদয় যেন হয়ে গেছিল একটা গাছ, অর্থাৎ আই ফেল্ট ফর দ্য ট্রি। আমি মানুষ হয়েই হাঁটছিলাম, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছিল গাছ, অর্থাৎ আমার হৃদয়টা পাল্টে গেছিল। মাই হার্ট ওয়াজ আ ট্রি। অ্যাকচুয়ালি হার্ট ট্রি হতে পারে না। যেটা মাই হার্ট ওয়াজ আ ট্রি, ইট মিনস আই ফেল্ট ফর দ্য ট্রি, আই ফেল্ট ফর দ্য ট্রি। আই ফেল্ট দ্য পেইন অফ দ্য ট্রি। আমি যেন গাছটার জন্য অনুভব করছিলাম। আই ফেল্ট, my heart was feeling for the tree. So we have completed the poem, we have read the poem. তোমরা আবার পড়বে টেক্সটটা পুরোটাই, আমি একবার পুরোটা রিড করে দিই। Once I crept in an oak wood, I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. They said, we are the oak trees and your own true family. We are chopped down, we are torn up, you do not blink an eye. Unless you make a promise now you are going to die. Whenever you see an oak tree felled, swear now you will plant two, unless you swear the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. This was my dream beneath the boughs, the dream that altered me when I came out of the workwood back to human company. My walk was the walk of a human child, but my heart was a tree. So we can realize what the poet wanted to mean by saying own true family. We know that our family is certainly our parents, our grandparents, our siblings,
others. But what the poet wanted to mean, that we should never forget that we are the integral part of flora, we are integral part of nature, and trees and plants are very much imperative in our life, indispensable in our life. আজ থেকে বহু বছর আগে রবীন্দ্রনাথ বলে গেছিলেন, দাও ফিরে সে অরণ্য লৌহে নগর। কেন বলেছিলেন? আজকে যেন এতদিন পরে টেড হিউজের কবিতায় আমরা সেই কথাটা পাচ্ছি, যে নেচারের প্রতি আমাদের যে উদাসীনতাটা, আমরা যে ইনডিফারেন্ট হতে চাই, উই ডোন্ট নেভার ব্লিঙ্ক অ্যান আই, দ্যাট মিনস উই আর ইনডিফারেন্ট টু দ্য destruction of the nature. That will cause harm to us. We must realize our own true family. কবিতাটা পড়তে পড়তে মনে হলো না যে এরকম একজন লোক যেই কবিতাটা লিখছেন, তিনি আসলে তোমাকে সচেতন করতে চাইছেন সোসাইটি সম্পর্কে। তিনি শুধুমাত্র কবিতা দিয়ে আনন্দ দেওয়ার থেকে অনেক বেশি রেসপন্সিবল করতে চাইছেন। এই লোকটার নাম ছিল টেড হিউজ। ছিল বলতে হচ্ছে মাত্র কিছুদিন আগেই উনি মারা গেছেন, 1998, এমন কিছু বেশি দিন নয়। টেড হিউজ খুব বিখ্যাত কবি এই কারণেই, তিনি ইংল্যান্ডের রয়্যাল পোয়েট ছিলেন। রয়্যাল পোয়েট মানে বোঝো? রাজকবি। ইংল্যান্ডে তো এখন রাজা রানী ব্যাপারটা আছে, তো মোনার্কি আছে, তার একজন রাজকবি থাকে অফিসিয়ালি। সে আলাদা করে কোনো তার সেই তখনকার দিনের যেরকম থাকতো মধ্যযুগে সেরকম ব্যাপার নেই, কিন্তু রাজকবি পদটা এখনও আছে। টেড হিউজ ছিলেন সেটা। টেড হিউজের বিখ্যাত কবিতা, তিনি শুধু ইংল্যান্ডে নন, বিখ্যাত কবিতা তার গোটা পৃথিবীব্যাপী তার খ্যাতি ছড়িয়েছিল। তার বিখ্যাত কবিতা হচ্ছে ক্রো। অ্যানিম্যাল সিরিজ ছিল তার খুব বিখ্যাত। ক্রোদের, কাক নিয়ে তার কবিতা পৃথিবী বিখ্যাত হয়েছিল। তার বিখ্যাত লেখা হচ্ছে বার্থডে লেটার্স, সেটাও একটা কবিতা গুচ্ছ। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উনি একটা সময় করেছিলেন কি, বাচ্চাদের জন্য লিখছিলেন একটা সিরিজ। সেই সিরিজটা হচ্ছে চিলড্রেন প্ল্যান্ট ট্রিজ। এই যেইটা চিলড্রেন প্ল্যান্ট ট্রিজ নামে ও একটা সিরিজ লিখছিলেন তিনি, এবং পত্রপত্রিকায় পরপর পরপর লিখে যাচ্ছিলেন, এবং বিভিন্ন লেখার মধ্যে দিয়ে ট্রি এর ইম্পর্টেন্সটা বোঝাচ্ছিলেন, ট্রি এবং প্ল্যান্টসের ইম্পর্টেন্স, এবং বাচ্চাদের কীভাবে মোটিভেট করছিলেন উনি এই কাজটা করতে। খুব জনপ্রিয় হয়েছিল সেই কাজটা, এবং তারই অংশ হচ্ছে আজকের এই মাই ওন ট্রু ফ্যামিলি। এটা বলতে পারো একটা কালমিনেশন, এমন একটা জায়গায় গিয়ে কবিতাটা শেষ হচ্ছে যেখানে তোমাকে রিয়ালাইজ করানো হচ্ছে যে দ্য ইম্পর্টেন্স অফ ট্রি অ্যান্ড ইয়োর ডিউটি টু দ্য প্ল্যান্টস। ওকে, লেট আস কল ইট এ ডে। আমরা নেক্সট ডে কম্প্রিহেনশন করবো, এটা এক্সারসাইজ করবো, ঠিক আছে?